এই গাড়িটা আবার কার? এই এদিকে এসো। পার্কিং ইনচার্জ কি তুমি? হ্যাঁ স্যার, কি হয়েছে? কি হয়েছে? এত বড় গাড়ি দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, দেখতে তো পাচ্ছি। যখন ওই লোকটা আমার গাড়ির সামনে এই গাড়িটা রাখছিল তখন কি তুমি ঘুমোচ্ছিলে? না স্যার, আমি টয়লেটে গেছিলাম। ওই সময় তোমায় টয়লেট যেতে হয়েছিল? আমাকে গাড়িটা এক্ষুনি বার করতে হবে। হয় লোকটাকে ডেকে নিয়ে এসো, নাহলে চাবিটা নিয়ে এসো। যাও। ঠিক আছে স্যার। গাড়ি আমাকে আজকেই বার করতে হবে। হ্যাঁ স্যার, বুঝেছি। তাড়াতাড়ি। ও মাই গড! দেখুন ভাই, আমার ওয়াইফ মনীষার জন্মদিন। আচ্ছা, আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। এমন জুয়েলারি দেখান যেটা দেখা মাত্র ওর মাথা ঘুরে যায়। এই দেখুন স্যার। এটার দাম কত? স্যার 30,000। 30,000? আর একটু কম দামের দেখান না। এই এটা দেখুন। মুখোশ পরে এখানে মনে হচ্ছে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন থেকে এখানে এসেছে জুয়েলারি কেনার জন্য। আর এইটা দেখুন স্যার। কেউ নিজের জায়গা থেকে নড়বেন না। এই সবাই মাটিতে শুয়ে পড়ো। এই চলো, কেউ নড়বে না। তুমিও সবাই শুয়ে পড়ো। চলো, শুয়ে পড়ো। নিচে নিচে নিচে। চলো চলো, শুনতে পাচ্ছ না? শুয়ে যাও, শুয়ে যাও, সবাই শুয়ে যাও। এই নিচে শুয়ে পড়ো। এই শোনা, চল 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 চল, আরে শুয়ে পড়। আরে শোনো ভাই, আরে এই নড়িস না, চল শুয়ে পড়। এই এই বেশি তুই, শেয়ানাগিরি করবে না এই তুই, একদম। হ্যাঁ, ওইদিকে মুখ কর। এক মিনিট। চলো চলো চলো। এদের কাছে তো আসল বন্দুক। এই ব্যাগের মধ্যে যত জুয়েলারি আছে সব ভরো, যত ক্যাশ আছে সব ভরো। এরা জানে না আমি কে। আমার বন্দুকটা বের করো। চলো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই কেউ নড়লে গুলি করে দেবো। এই তোমরা নিচে শুয়ে থাকো। আরে আমার বন্দুক কোথায় গেল? এই রাস্তায় আবার পড়ে যায়। শুনতে পাসনি নাকি তুই? মারবো নাকি গুলি? আমি এসিবি স্যারকে কি উত্তর দেবো? আমার তো হালুয়া টাইট করে দেবে। এই নড়বি না, নড়বি না। এই মনীষা আবার আমার পকেট থেকে বন্দুকটা বের করেনি তো? তুমি কি দেখছো? কেউ উঠবে না, কেউ ওঠার চেষ্টা করবে না। কতদিন বলেছি আমার পকেটে তুমি হাত দেবে না, কিন্তু না, সারপ্রাইজ আমি ওকে দেবো ভেবেছিলাম। দেখবে না, চলো তাড়াতাড়ি কাজ করো। ও আজকে আমাকে এমন সারপ্রাইজ দিয়েছে যেটা আমি সারা জীবন ভুলতে পারবো না। কে কথা বলছে এখানে? কে কথা বলছে এখানে? আবে কন্ট্রোল কর, নিজেকে সামলা। কে? আজ মনীষার জন্য এই বিপদে আমি পড়লাম। মনীষা, আমি তোমায় কোনোদিন ক্ষমা করব না। মৃত্যুর আরে পরেও আমার শালা। আত্মা তোমাকে জ্বালিয়ে মারবে। এত জ্বালাতন করবে যে সারা জীবন তুমি আফসোস করে কুল করতে পারবে না যে কেন আমি ফ্রেডির পকেটে হাত দিয়েছিলাম। কে কথা বলছে? কে কথা বলছে? আরে পাগল হয়ে গেছিস নাকি তুই? হ্যাঁ, গুলির আওয়াজ শুনে কেউ চলে এলে কি হবে? আরে কেউ চলে এলে ওকেও গুলি করে দেবো। আরে কি করলি রে? আমার কোমর ভেঙে দিলি। ফ্রেডির সাথে পাঙ্গা? আমি সিআইডি অফিসার ফ্রেডি দুজনকে গ্রেফতার করলাম। আরে এ তো সিআইডি অফিসার, উনি তো আমাদের প্রাণ বাঁচিয়েছেন। সিআইডি ইন্সপেক্টর ফ্রেডির জয়। সিআইডি ইন্সপেক্টর ফ্রেডির জয়। সিআইডি ইন্সপেক্টর ফ্রেডির জয় সিআইডি ইন্সপেক্টর ফ্রেডির জয় সিআইডি ইন্সপেক্টর ফ্রেডির জয় সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ স্যার? সিআইডি ইন্সপেক্টর হ্যালো স্যার। সিআইডি ইন্সপেক্টর আওয়াজ? সে অনেক বড় গল্প স্যার, সেটা আমি আপনাকে পরে বলছি। কোথায়? হোটেল মোহ। এক্ষুনি আসছি স্যার। সব তোমার কারণেই হয়েছে। তুমি এখানে গাড়ি না লাগালে সব ঘটতোই না। তখন থেকে খালি ভুলভাল বকে চলেছো। হ্যাঁ, আমি গাড়িটা ভুল জায়গায় পার্ক করেছি, কিন্তু ক্ষতি কার হয়েছে? আমার তো। গাড়ি ভেঙে গেছে, তার কাঁচ ভেঙে গেছে। এক মিনিট, আপনার গাড়ির ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু এখানে একজন মানুষও মারা গেছে। সে তো বুঝলাম স্যার, কিন্তু আপনি একটু চুপ করুন। বিক্রম বাবু, হ্যাঁ বলুন। আপনি বলুন যে যখন লোকটা উপর থেকে নিচে পড়লো তখন আপনি কি দেখলেন? আমি দেখলাম যে ওপরের জানলার কাঁচ ভেঙে লোকটা এই গাড়ির ওপরে এসে পড়েছে। যখন এই লোকটা উপর থেকে
জানলার কাঁচ ভেঙে নিচে লাফালো তখন সঙ্গে কেউ ছিল? না, আমি তো কাউকে এর পেছনে দেখিনি। আপনি আপনি এখানকার ম্যানেজার? হ্যাঁ স্যার। আপনি কি এই লোকটাকে চেনেন? আগে হ্যাঁ স্যার, ইনি ডক্টর রমিত। ডক্টর রমিত, ইনি কি আপনার হোটেলেই ছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ইনি আমাদের হোটেলেই ছিলেন। কত নম্বর রুমে? এই রুম নাম্বার 1205-এ। 1205। কাজ ভেঙেছে কিন্তু ঘরটা তো একদম ঠিকঠাক আছে। ম্যানেজার বাবু, এই ডক্টর রমিত কি প্রথমবার এলো আপনাদের এই হোটেলে? না স্যার, এর আগে উনি এখানে এসে থেকেছেন। আচ্ছা, তো উনি কি একাই ছিলেন নাকি ওনার সঙ্গে আরো কেউ ছিল? একাই ছিলেন স্যার, কেউ তো ছিল না ওনার সঙ্গে। একলাই? এটা কি? আত্মহত্যার চিঠি, সুসাইড নোট। আমি ডক্টর রমিত সুস্থ সজ্ঞান অবস্থায় আত্মহত্যা করছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, শুধু আমি দায়ী। আমি। সুসাইড নোটও ছেড়ে গেছে। দয়া, যদি ডক্টর রমিতের আত্মহত্যাই করার ছিল তাহলে অন্য কোনোভাবেও করতে পারতো। জানলা ভেঙে কেন ঝাঁপ দিল? হ্যাঁ, যদি লাফানোর হতো জানলা খুলে আরামসে নিচে লাফাতে পারতো। এরকম কাঁচ ভেঙে নিচে লাফানোর কি দরকার ছিল? গন্ডগোল আছে দয়া, এখানেই কোনো গন্ডগোল। দরজা তো কেউ খুলছেই না। নক করো তো। আবার নক করো। না স্যার। স্যার, কিছু গন্ডগোলের নয় তো? হতেও পারে, ভেতরে গিয়ে দেখি চলো। কি করছেন আপনি? আর কে আপনারা? সরি, আমরা ভাবছিলাম যে আমরা ডক্টর রমিতের ব্যাপারে কথা বলতে এসেছি। ডক্টর রমিত? কেন? আপনারা কে? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ। আর আপনি? আমি ওনার স্ত্রী, চাঁদনি। বলুন, কি কি বলতে চান আপনারা? ওই একটা খবর দেওয়ার ছিল আপনাকে, একটা খারাপ খবর। খারাপ খবর? হ্যাঁ, ডক্টর রমিত হোটেলের ঘর থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। ও মাই গড! সামলান নিজেকে। এদিকে আসুন, আসুন। ও এটা কি করে করতে? আপনি একটু বসুন। কি করে? বসুন এখানে। এই নিন। আমি জানতাম এটা হতে পারে। আপনি জানতেন? কি জানতেন? কিছুদিন ধরে রমিত কোনো একটা ব্যাপার নিয়ে খুব চিন্তায় ছিল। কি ব্যাপারে চিন্তিত ছিলেন? আপনি জিজ্ঞাসা করেননি আপনার স্বামীকে? কোনো রিসার্চ নিয়ে খুব চিন্তায় ছিল। রিসার্চ?
কি ধরনের রিসার্চ উনি কখনো বলেছেন আপনাকে? না, ও আমাকে বলেনি। আপনার স্বামী কি করতেন? ও একজন সাইকিয়াট্রিস্ট ছিল। সাইকিয়াট্রিস্ট? ও, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কি ওনার স্টাডি রুমটা দেখতে পারি? হ্যাঁ, প্লিজ। ওপরে। এটাই রমিতের স্টাডি রুম। আপনি আপনি এদিকটায় আসুন, বসুন। এই ঘরটার তল্লাশি নাও সবাই। হয়তো এখান থেকেই জানতে পারবো যে ডক্টর রমিতের রিসার্চের আসল রহস্যটা কি। স্যার, এই দেখুন, এটা কি? চাবি? বক্সের মধ্যে খুব সাবধানে রাখা ছিল চাবিটা। তার মানে এটা কোনো সাধারণ চাবি নয়। চাঁদনি দেবী, আপনি কি জানেন যে এই চাবিটা কিসের ছিল? না, আমি এই চাবি আগে কখনো দেখিনি। আচ্ছা, দেখে তো মনে হচ্ছে চাবিটা কোনো ড্রয়ারের বা লকারেরই হবে। নাতাশা, এক কাজ করো, এই ঘরের মধ্যে যতগুলো ড্রয়ার, লকার বা ক্যাবিনেট আছে সবগুলোই চাবি দিয়ে চেক করো। ইয়েস স্যার। আপনি একটু সঙ্গে থাকুন প্লিজ। চাঁদনি দেবী, আপনি বলছিলেন যে ডক্টর রমিত খুব টেনশন করছিলেন রিসার্চের ব্যাপারে। রিসার্চের টেনশন ছাড়া কোনো অন্য বিষয়ে টেনশন ছিল কি ওনার? না, বিশেষ কিছু নয়। এই কথাটা বলুন যে আপনাদের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছিল তো? মানে আমি বলতে চাইছি যে আপনাদের মধ্যে কোনো ঝগড়া টগড়া হয়নি তো? এটা কি ধরনের প্রশ্ন? দেখুন, এটা একটা রুটিন এনকোয়ারি, আর এই জাতীয় প্রশ্ন আমরা প্রায়শই করি। না, সব ঠিক ছিল। স্যার, এই চাবিটা এখানকার নয়। ও, চাঁদনি দেবী, ডক্টর রমিতের কোনো ক্লিনিক জাতীয় কিছু আছে তো না? আগে হ্যাঁ, আছে। কোথায় ওনার ক্লিনিক? এই ডক্টর সালুকেও না। কি হয়েছে ডক্টর সারিকা? আমাকে ওখান থেকে তাড়িয়েই দিলেন। কি? কেন? ও, আমি ব্যাস ওনাকে একটু বেশি প্রশ্ন করছিলাম। প্রশ্ন করছিলে বলে এরকম করলো? প্রশ্ন করা কোনো অপরাধ নাকি? তো এই কথাটা তুমি ওনার থেকেই জেনে নাও না। ওনাকে আমি পরে জিজ্ঞেস করব। প্রথমে আমি তোমায় জিজ্ঞেস করতে চাই, কি কি জানতে পারলে তুমি ওখানে? LSD।
এলএসডি? হ্যাঁ, ডক্টর রমিতের পেট থেকে আর রক্ত থেকে আমরা এলএসডি পেয়েছি। হোয়াট? এসব আমি কি শুনছি ডাক্তারবাবু? কি? এলএসডি পাওয়া গেছে? হ্যাঁ, এলএসডি, লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড। এটা সেই এলএসডি না যেটা খাওয়া মাত্রই মানুষের মাথা ঘুরতে থাকে? খেলেও হয় ফ্রেডি, পান করলেও হয়, আবার ইনজেকশন নিলেও হয়। আবার এমনটা নয় তো যে এলএসডি নেওয়ার পর রমিতের মাথাটা খারাপ হয়ে যায় আর তারপরই ও হোটেলের রুম থেকে ঝাঁপ মারে? হতে পারে। বস এর পেটের মধ্যে এলএসডি আছে, এখনো আছে। তার মানে এই যে ও 2-2.5 ঘন্টার মধ্যে এলএসডি নিয়েছে আর ও ঝাঁপ মেরে দিয়েছে। আচ্ছা, আর শুধু তাই নয় অভিজিৎ, এলএসডির সাথে সাথে এর পেটের মধ্যে আমরা অ্যালকোহলও পেয়েছি। মদও? হ্যাঁ। তার মানে কি ও মদের মধ্যে এলএসডি মিশিয়ে খেয়েছে নাকি? হতেই পারে। আর এটাও হতে পারে যে ও প্রথমে এলএসডি নিয়েছে, তারপর এলএসডির নেশাটা যখন চড়ে উঠেছে তখন ড্রিঙ্ক করেছে। আবার এটাও হতে পারে যে আগে ড্রিঙ্ক করেছে, তারপর নেশাটা চড়ে উঠলে তখন এলএসডি নেওয়ার ইচ্ছাটা জেগেছে, তাও হতে পারে। এবার আমাদের এটা জানতে হবে যে বিষ আর এলএসডি এ নিজেই খেয়েছিল নাকি কেউ ওকে জোর করে খাইয়েছিল। এক্সকিউজ মি। আপনারা কি অ্যাপয়েন্টমেন্ট নিতে এসছেন? না, এখন আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো লাভ নেই। মানে? মানে হচ্ছে ডক্টর রমিত এই ক্লিনিকে আর কোনোদিন আসবেন না। তার মানে উনি ওনার ক্লিনিক ছেড়ে যাবেন কি করে? কারণ উনি বর্তমানে পৃথিবীতেই নেই, উনি আর বেঁচে নেই। হোয়াট? এটা কি বলছেন আপনারা? হে ভগবান, এবার আমাদের কি হবে? কে করবে এবার আমাদের চিকিৎসা? দেখুন দেখুন, প্লিজ আপনারা প্যানিক হবেন না, প্লিজ কাম ডাউন। আমি আপনাদের প্রবলেম বুঝতে পারছি, আপনারা আমাকে বিশ্বাস করুন। আমি আপনাদেরকে রমিতের মতো একজন ভালো ডাক্তারের সাথে আলাপ করিয়ে দেব, আর উনিই আপনাদের চিকিৎসা করবেন। প্লিজ প্লিজ আমার সাথে আসুন। কিন্তু ম্যাডাম, প্লিজ চলুন আমার সাথে, প্লিজ। হ্যাঁ অভিজিৎ। কি? এলএসডি? আচ্ছা, ঠিক আছে, ওকে, ইয়া। কি হয়েছে স্যার? ডক্টর রমিতের রক্তে এলএসডি পাওয়া গেছে। তার মানে ড্রাগ? হ্যাঁ। ডক্টর রমিতের মৃত্যু কি করে হলো? উনি হোটেলের ঘর থেকে ঝাঁপ দিয়ে পড়ে মারা গেছেন। হোয়াট? কিন্তু এইসব আপনারা কি করে জানলেন? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আগে হ্যাঁ, আপনি কি জানেন যে ডক্টর রমিত কি বিষয়ের উপরে রিসার্চ করছিলেন? না, অ্যাকচুয়ালি উনি ওনার রিসার্চের ব্যাপারে কখনো কোনোদিন কিছু বলেননি, সবসময় লুকিয়ে রাখতেন। আচ্ছা, তো সত্যি আপনার কিচ্ছু জানা নেই ওই ব্যাপারে? হ্যাঁ, না। এ দেখুন, এই চাবিটাকে ভালো করে দেখে বলুন, এই ব্যাপারে আপনি কিছু জানেন? না, আমি এই চাবির ব্যাপারে কিছু জানি না। ঠিক আছে, আপনি আমাকে ডক্টর রমিতের কেবিনটা দেখিয়ে দিন। আপনাদের ওই কেবিন দেখা খুব জরুরি? হ্যাঁ, খুব জরুরি। চলুন দেখিয়ে দিন। হ্যাঁ, এদিকে আসুন। ও, তাহলে এটাই হচ্ছে ডক্টর রমিতের কেবিন। এই চাবির রহস্য এই কেবিনেই লুকিয়ে আছে, ভালো করে দেখো।
স্যার, এই দেখুন, এখানে একটা লকার আছে, অ্যান্টিক লকার। ও, আপনি কি জানেন যে এই ঘরটায় একটা লকার আছে? না। না, আপনি এই লকারটার ব্যাপারে কিচ্ছু জানেন না, আর চাবিটার ব্যাপারেও কিচ্ছু জানেন না আপনি। হ্যাঁ, খোলো তো এটা। স্যার, এই দেখুন, এটা এলএসডি নয় তো? এলএসডি? এলএসডির একটা ফোঁটাতেই তো সাংঘাতিক নেশা হয়। স্যার, এইটা দেখুন, এই রিসার্চ পেপারে কি লেখা রয়েছে, মানুষের ওপর এলএসডির প্রভাব কি হতে পারে। এই দেখুন, ডক্টর রমিতের রক্তে এলএসডি, ডক্টর রমিতের রিসার্চও এলএসডি নিয়ে। এই ডক্টর রমিত নিজের ওপরে কোনো রিসার্চ করছিলেন নাকি, যে এলএসডির মানব শরীরে কি এফেক্ট হয়? হ্যাঁ, আমি কি করে বলবো বলুন স্যার? আরে কি লেখা? ডক্টর রমিত যদি সুসাইডের আগে এলএসডি নিয়ে থাকে, তাহলে হতে পারে যে ওই সুসাইড নোটটা ও নেশার ঘরে লিখেছিল, আর পরে নেশা বাড়তে থাকে, হ্যালুসিনেশন শুরু হয়, মানে যে জিনিসগুলো নেই সেগুলো দেখতে শুরু করে, মনে কখনো ভয়, কখনো আতঙ্ক ঘিরে ধরে, ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, ও বুঝতে পারছিল না যে এগুলো কি হচ্ছে। আর এই অবস্থাতে ডক্টর রমিত কাঁচ ভেঙে জানলা দিয়ে ঝাঁপ মারে। একটা কথা মাথায় ঢুকছে না, উনি কাঁচ ভেঙে কেন নিচে পড়লেন? জানালা খুলেও তো লাফাতে পারতেন। অভিজিৎ, ডক্টর রমিতের কেবিনে একটা লকার পাওয়া গেছে, লুকোনো লকার। আচ্ছা, আর এই দেখো, ওখানে কি লুকিয়ে রাখা ছিল। এলএসডি? হুম, এটা কি ওর রিসার্চটাও এলএসডি নিয়েই করছিল? হুম। আর এই পেশেন্টদের লিস্ট? হ্যাঁ, পেশেন্টদের লিস্ট। এগুলো সেই পেশেন্টদের নাম যাদের উনি এলএসডি দিয়ে দেখছিলেন যে তাদের উপরে কি এফেক্ট হয়। এটাই রিসার্চ ছিল ওর। ও, কিন্তু দয়া, ও যখন পেশেন্টদেরকে এলএসডি খাইয়ে দেখছিল, তখন ও নিজে এলএসডি কেন খেলো? হ্যাঁ, এটা একটা কথা। একজন ডাক্তার যিনি অন্যের উপরে এলএসডি দিয়ে চেক করছিলেন, তিনি নিজে কেন এলএসডি খেতে গেলেন? এই ব্যাপারটা একটু খটোমটোই। সব থেকে বড় কথা, ডক্টর রমিতের ঘর থেকে আমরা এমন কোনো প্রমাণ পাইনি যার থেকে এটা জানা যাবে যে সে সময়ে ওখানে অন্য কোনো লোক উপস্থিত ছিল। এবার যদি কেউ সুইফটলি এসে বেরিয়ে যায় তাহলে বলতে পারবো না। অভিজিৎ, ডক্টর রমিতের হোটেলের কেবিনে গিয়ে আরেকবার দেখি চলো। এইখান থেকে ঝাঁপ দিয়েছিল 1, 2, 3, 4, 5। যদি ডক্টর রমিত আত্মহত্যা করার জন্য এইখান থেকে দৌড়ে ঝাঁপ মেরে থাকে, তাহলে ওর বডিটা এত দূরে যাওয়ার কথা নয়। আর যদি ডক্টর দৌড়ে না থাকে, তাহলে এখানে দাঁড়িয়েছিল এইভাবে, আর তখনই পেছন থেকে কেউ খুব জোরে ধাক্কা মেরেছিল। আর স্যার, আর যে মানুষটা ডক্টর রমিতকে ধাক্কা মেরেছে সেই এলএসডি মিশিয়েছে ডাক্তারবাবুর ড্রিঙ্কে। একদম ঠিক ফ্রেডি, কারণ এই দরজাটা আর হোটেলের এই রুমটা একদম ঠিকঠাক আছে। তার মানেটা হচ্ছে এই যে তাকে ডক্টর রমিত খুব ভালো করে চিনত। ওই দরজাটা দিয়ে ভিতরে ঢোকে, আর হয়তো এখানে বসে ওরা দুজন মদ খায়, আর কোনোভাবে সুযোগ বুঝে ওই লোকটা ওর ড্রিঙ্কে এলএসডিটা মিশিয়ে দেয়। এলএসডি নেশা যখন বাড়তে থাকে, তখন ডক্টর রমিত নিজের জ্ঞান হুঁশ একদম হারিয়ে ফেলে, আর ওই লোকটা ওকে এখানে নিয়ে আসে, আর এখান থেকে ওকে ধাক্কা মেরে ফেলে দেয়। কাজ শেষ। তবে অভিজিৎ, সে যেই হোক না, সে খুব চালাক ছিল। এখানে এতটুকু চিহ্ন ফেলে রেখে যায়নি।
এমনকি যে গ্লাসে মদ খেয়েছিল সেগুলোও সঙ্গে নিয়ে গেছে। দয়া খুনি যতই চালাক হোক না কেন, কোনো না কোনো ভুল তো নিশ্চয়ই করে। এ ঘরটাকে আরেকবার চেক করা যাক, হয়তো কোনো প্রমাণ পাওয়া যাবে। স্যার কিছু পেলাম না স্যার। কি? এটা কি করে হতে পারে? স্যার খুব ঘামিয়ে যাচ্ছি স্যার, আমি এসিটা অন করি স্যার। হ্যাঁ, জিন করো। এক মিনিট ফ্রেডি, এসি? এটা কি? ফ্রেডি, একটু ফোরসেপটা আনো। বেশ লম্বা এটা। স্যার এই যে রেডি, একটু ডক্টর রমিতের জামা কাপড় নিয়ে এসো। আমরা খুব বড় একটা জিনিস পেয়েছি। এত সরু ছুঁচ? যতটা ছোট ভাবছো ততটাও নয়, আমাদের সম্মান বাঁচাতে পারে। নিয়ে এসো। এই সুতোটা এখানে তখনই আটকে গেছিল যখন এসির এক্সস্ট অন হয়েছিল। স্যার অরেঞ্জ রঙের সুতো। ডক্টর রমিতের পোশাকের মধ্যে অরেঞ্জ কালারের তো কিছু নেই। স্যার, ডক্টর রমিত মারা যাবার সময় ওনার শরীরে নীল রঙের জামা আর কালো রঙের প্যান্ট ছিল। হ্যাঁ, আর এই কালারটা হোটেলের স্টাফের লোকজনের কাপড়ের সঙ্গে মেলে না। তাহলে এটা খুনির কাপড়ের সুতো নয় তো? সেটা ধরেই চলতে হবে, কারণ এই জিনিসটাই আমাদের খুনি অবধি পৌঁছে দেবে। খুব মন দিয়ে দেখুন আপনারা এই জিনিসটাকে। এই রঙের কাপড় পরে আপনারা কাউকে দেখেছেন নাকি? যে কোনো পোশাক হতে পারে, যে কোনো ধরনের পোশাক হতে পারে, কিন্তু এই রঙের। ভালো করে দেখে বলো। হ্যাঁ, আমি দেখেছিলাম স্যার একে। তুমি দেখেছিলে? কাকে? ধনেশ। ধনেশ? স্যার আজ সকালেই আমি ওকে এই সেম কালারের শার্ট পরা অবস্থায় দেখেছি। ধনেশ? এই নামটা আগে কোথায় একটা শুনেছি দয়া। ধনেশ। ও, ওই যে ডক্টর রমিতের পেশেন্টের লিস্ট ছিল, তার মধ্যে ধনেশের নাম ছিল। এই ধনেশ ডক্টর রমিতের পেশেন্ট ছিল। এই ধনেশ কি এই হোটেলেই উঠেছে? হ্যাঁ স্যার, এখানেই। রুম নম্বর কত? এই রুম নাম্বার 1201 স্যার। 1201? এটা তো ডক্টর রমিতের ঠিক উল্টো দিকের রুমটা। মাই গড, ধনেশ কি এখনো নিজের রুমে রয়েছে? হ্যাঁ স্যার, ওই ডক্টর রমিতের মারা যাওয়ার পর আমি কাউকে এখান থেকে যেতে দিইনি। সমস্ত গেস্টরা নিজেদের রুমেই আছেন, আপনি চাইলেই সবার সঙ্গে দেখা করতে পারেন। ঠিক আছে, আপনারা সবাই আসুন আমাদের হ্যাঁ সাথে। স্যার, চলো। বারোশো এক। ধনেশ, ধনেশ, ধনেশ দরজা খোলো, আমরা সিআইডি থেকে এসেছি। দরজা ভেঙে ফেলছে। স্যার স্যার, এটা কি করছেন? আমার চাকরি চলে যাবে। আমার কাছে এর চাবি আছে। চাবি আছে যখন খুলে দাও। হ্যাঁ স্যার, খুলছি। আসুন আসুন স্যার। ধনেশ,
আর এই রুমে তো কেউ নেই। হ্যাঁ, বাথরুমেও কেউ নেই। তুমি তো বলছিলে যে কেউ বাইরে বেরোয়নি এই রুম থেকে। স্যার স্যার এখানেই তো ছিল। রুমে যদি থাকে তাহলে ধানেশ গেল কোথায়? এই রুমটা খেয়ে নিল ওকে? হ্যাঁ, শোনো, তুমি তো রিসেপশনে ছিলে তাই না? আগে হ্যাঁ স্যার, আমি পুরো দিনটাই ওখানে ছিলাম। তাহলে তুমি ধানেশকে হোটেল থেকে বাইরে যেতে দেখোনি? না স্যার, আমি কাউকেই বাইরে যেতে দেখিনি। ও, ঠিক করে মনে করে বলো এনাদেরকে। না স্যার, আমি পুরো দিন। ও মাই গড! কি হলো? স্যার, আমি একটা লোককে দেখেছিলাম। কে সেই লোক? ভালো করে মনে করে বলুন তো। স্যার, যখন আমি রিসেপশন ছেড়ে বাকি লোকগুলোকে বোঝাতে গেছিলাম তখন। না না, আমাদের কাছে অর্ডার আছে কেউ যাতে বাইরে না যায়। আরে এসব কি ইয়ার কি মারছেন আপনি এখানে? প্লিজ আপনারা ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। দেখুন, আমাদের কিছু বোঝার দরকার নেই, আমাদের এখান থেকে যেতে দিন। আমার কাজ চলে যাবে। সিআইডি তদন্ত করছে, যতক্ষণ সিআইডি তদন্ত শেষ না হবে ততক্ষণ আপনারা কেউ হোটেলের বাইরে যেতে পারবেন না। আরে এতে আমরা কি করেছি? ও যদি রুম থেকে লাভ দেয় তো আমরা কি করব? আমি বুঝতে পারছি আপনার প্রবলেম, কিন্তু সিআইডির কথা এটা। যারই ব্যাপার হোক না কেন, আমরা তো এটাও জানি না আমাদের কেন এখানে আটকে রাখা হয়েছে। যদি আপনি এখানে বেশিক্ষণ আটকান তাহলে আমরা জোর করে এখান থেকে চলে যাব। দেখি কে আমাদের আটকায়। তোমার এই একটা ছোট্ট ভুলের জন্য ধানেশ আমাদের হাত থেকে পালিয়ে গেল। সরি স্যার। ঠিক আছে, তুমি ধানেশের স্কেচ তৈরি করাতে পারবে? আগে হ্যাঁ। ভেরি গুড। একটা কাজ করা যাক, গোটা ঘরটাকে সার্চ করা যাক। আসুন। তোমরা সবাই পেছনে যাও তো একটু। এটা কি? দয়া, এই দেখো। অরেঞ্জ কাপড়। এ তো কাপড়টাকে পুড়িয়ে দিয়ে গেছে। রেডি, একটু ম্যাচ করে দেখো। মনে হচ্ছে এটা সেই গ্লাস যাতে ডক্টর রমিত আর ধনেশ মদ খেয়েছিল। পারফেক্ট ম্যাচ স্যার। কিন্তু স্যার, ও সেই বেলবয়ের পোশাকটা কোত্থেকে পেল? সেটাই আমি ভাবছি যে কে দিয়েছিল ওকে এই ড্রেসটা। ধানি সেখান থেকে পালিয়ে গেলটা কোথায়? ফোন। আচ্ছা, ধানেশ কি এখান থেকে কোনো কল করেছিল নাকি? আগে হ্যাঁ স্যার, একটা ফোন করেছিল। ভেরি গুড। ওই কলের রেকর্ড রাখেন তো আপনারা? আগে হ্যাঁ স্যার। ওই কলের রেকর্ডটা বের করে দিন একটু। খোঁজ নিয়ে দেখো এটা কার নাম্বার। আরে শিওর? খবরটা পাকা তো? ওকে, থ্যাঙ্কস স্যার। খোঁজ পেয়ে গেছি। দানিশ হোটেল থেকে কাকে ফোন করেছিল? কাকে করেছিল? কোনো এক পুলকিতকে। পুলকিত? যতদূর মনে হচ্ছে আমি এই নামটাও ডক্টর রমিতের লিস্টেই দেখেছিলাম। স্যার, এমনটা নয় তো যে এই পুলকিত জড়িত ডক্টর রমিতের খুনে? আগে পুলকিতকে ধরি, চলো সব জানতে পেরে যাব। পুলকিত, পুলকিত, দরজা খোলো পুলকিত। দরজা খুলছে না কেন এ? পুলকিত, দেখতে হচ্ছে পুলকিত বাড়িতে আছে নাকি নেই। স্যার, এমনটা নয় তো যে পুলকিত আমাদের হাত থেকে পালিয়ে গেল? হ্যাঁ, অন্যায় করেছে যখন পালাবারও চেষ্টা তো করবেই।
সচিন, বোধহয় এই পুলকিত। হতে পারে স্যার। স্যার এমনটা নয় তো যে দানিশ এই পুলকিতকেও শেষ করে দিয়েছে? হতেও পারে সেটা। হাই, দিস ইজ পুলকিত। এখন আমি বাড়িতে নেই। একটা বিপের পর নিজের মেসেজটা বলুন। বাই। হাই জান, কোথায় ছিলে তুমি? আমি তোমাকে কখন থেকে ফোন করছি। রেগে আছো নাকি? তোমার মোবাইলেও ট্রাই করেছি, মোবাইলটাও বন্ধ করে রেখেছো। আমাকে ক্ষমা করে দিও। কল মি প্লিজ। বাই, সি ইউ, লাভ ইউ। স্যার দেখে যে আর কোনো মেসেজ আছে কিনা। আমি তোমাকে হোটেল থেকে ফোন করেছিলাম, তুমি ফোন কেটে দিলে কেন? আমি জানি তুমি সব ফাঁস করে দিতে চাইছো, কিন্তু মনে রেখো, যেখানেই লুকোবে সেখানে গিয়ে মারবো আমি তোমাকে, মনে রেখো। স্যার এই আওয়াজটা দানিশের নয় তো? হতেও পারে। এমনটা নয় তো যে হোটেল থেকে বেরোনোর পরেও ফোন করে আর এখানে আসার পর পুলকিতকে মেরে দেয়? সেটাও হতে পারে। কিন্তু স্যার একটা ব্যাপার বুঝতে পারছি না, যে হুমকি শোনার পর পুলকিত এখান থেকে পালালো না কেন? হ্যাঁ, এটা তো আমারও মাথায় আসছে না। এক মিনিট, এই মেসেজটাকে আবার একবার শুনি। তুমি ফোন কেটে দিলে কেন? আমি জানি তুমি সব ফাঁস করে দিতে চাইছো, কিন্তু মনে রেখো, যেখানেই লুকোবে সেখানে গিয়ে মারবো আমি তোমাকে, মনে রেখো। শুনলে, এই লোকটার কথার পেছনে একটা অদ্ভুত ঘষাঘষির, কোনো মেশিনের ঘষাঘষির শব্দ আসছিল। হ্যাঁ, মনে হচ্ছে যে লোকটা কোনো পাবলিক বুথ থেকে ফোন করেছে আর ওর আশেপাশে কোনো কার্পেন্ট্রির কাজ চলছিল। একটা কাজ করি, এসো সব পিসিওগুলো চেক করি, চলো কার আশেপাশে কার্পেন্টারের কাজ চলছে। এই যে ভাই, একটু এই স্কেচটা দেখুন তো। হ্যাঁ দেখান। একটু মন দিয়ে দেখুন তো, এই লোকটা কখন এসেছিল ফোন টোন করতে আপনার এখানে? এর নাম কি কিছু জানেন আপনি? নাম তো দেখুন এর আমি জানি না, কিন্তু এই লোকটা কিন্তু ভীষণ অদ্ভুত। অদ্ভুত মতন? আগে হ্যাঁ, থাকে কোথায় এখানে? একবার এ কারোর সাথে ফোনে কথা বলছিল আর বলছিল এ বন্দরনগরে থাকে। বন্দর হ্যাঁ দয়া, কিছু জানতে পারলে? না, এখনো কিছু পাইনি। আপনাকে ফুল ডাব দেবো না শ্বাসওয়ালা দেবো? ফুল ডাব দাও। আচ্ছা, ফুল ডাবই দিচ্ছি। এই নাও সোনা, জোকার আঙ্কেল তোমাকে ভালোবেসে আইসক্রিম খাওয়াচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সোনা। না, এটা নয়। এইটা নাও, তুমি নাও, তুমি নাও।
তাই নাকি? এই লোকটাই নাকি? এই তো। হ্যালো। হ্যাঁ স্যার, এই সেই লোকটা। এই সেই? কে? এই কোথায় পালাচ্ছিস? দাঁড়া। ছোটার খুব ইচ্ছে, হ্যাঁ? দুধ বেচবি? ধরো এটা। দুধ বেচিস না তুই? আজ তোর ব্যবসা আমি ঘোচাচ্ছি। কেন করলে তুমি এই সব? ডক্টর রমিত নিজের রিসার্চের জন্য আমাদেরকে ব্যবহার করছিল। উনি রোজ আমাকে এলএসডি খাওয়াচ্ছিলেন আর বলছিলেন এতে সমাজের অনেক লাভ হবে আর তোমারও হবে। শেষ পর্যন্ত আমি ওনার কথায় বিশ্বাস করে নিলাম। করবো নাই বা কেন? উনি ডাক্তার ছিলেন তো আমার। অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো আমার সঙ্গে। হাত কাঁপতে লাগলো। রাত্রিবেলা ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখতে লাগলাম। পুরো জীবনটাই শেষ হয়ে গেল আমার। তোমার মাথাটা এতটা খারাপ হয়ে যাওয়ার পরও প্ল্যানটা খুবই ভালো বানিয়েছিলে তুমি, ডক্টরকে মারার জন্য। হ্যাঁ, আমার মনে ছিল ডক্টর রমিত বেশিরভাগ সময় হোটেল মোহতেই ওঠেন, সেই জন্য আমি ওনার রুমের সামনের রুমটাই নিয়ে নিলাম। ডক্টর রমিত তোকে হোটেলের রুমে দেখে চমকে ওঠেনি? চমকে ছিলেন উনি আমাকে ওখানে দেখে, যখন আমি ওনার রুমের বেল বাজালাম। তুমি কেন চমকে গেলেন নাকি আমাকে এখানে দেখে? না না, কিন্তু তুমি এখানে এই হোটেলে কি করছো? একটা জরুরি কাজ ছিল, সেটাই শেষ করতে এসেছি। কোন জরুরি কাজ? বলছি, একটা বানান না আমার জন্য। ও শিওর। তুমি বললে না তো কোন জরুরি কাজ? বলছি, একটু অপেক্ষা করুন না, কিছুক্ষণের মধ্যেই সব জানতে পেরে যাবেন। সে বেচারা তো জানতেই পারেনি যে ও ড্রিঙ্কে এলএসডি আমি মিশিয়েছিলাম। তুই পুলকিতকে মারলি কেন? হ্যাঁ, আমি এলএসডির নেশাতে পুলকিতকে বলে ফেলেছিলাম যে আমি ডক্টর রমিতকে শেষ করে দেব। তারপরে আমি বুঝতে পারলাম যে এটা আমি ভুল করে ফেলেছি। তারপরেই আমি ওকে পিসিও থেকে ফোন করি যে আমি আসছি। আমি ভেবেছিলাম ও পালিয়ে যাবে, কিন্তু আমি যখন পৌঁছলাম তখন ও নিজেই এলএসডির নেশায় বুঝছিল। তারপরে আমি ওকেও মেরে দিলাম। ডক্টর রমিত যেটা করেছিল সেটা ঠিক নয়, কিন্তু তুমি যে দুখানা খুন করেছো তার কোনো ক্ষমা নেই। হয়তো তোমার ফাঁসি হবে।